অজানা বিয়ে পর্ব ১৩। সন্ধ্যার আগ মুহূর্তে আয়াজ ঝিমঝিম বাড়ি ফিরে এলো। তবে আয়াজ ওকে নামিয়ে দিয়ে অন্য কোথাও চলে গেল। রিমঝিমের মন খারাপ লাগছে খুব। তার প্রিয় ফুচকাটাও খাওয়ালো না। তৃষা আয়ান ও আসতে গল্প জুড়ে দিয়েছে। সঙ্গে আয়েশা সিদ্দিকীও আছেন। গল্প সল্প করে রিমঝিম উপরে নিজের ঘরে চলে গেল। ভালো লাগছে না তার। ড্রেস চেঞ্জ করতে হবে। ইদানিং মন খারাপ থাকলেও বুঝতে দেয়নি। আজ সত্যিই কেমন জানি লাগছে। শরীর বড্ড খারাপ লাগছে। দাঁড়াতেও পারছে না। ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ল। রাতে খাবার জন্য সবাই রিমঝিমকে ডাকতে গেল। ঘুমাচ্ছে দেখে আয়েশা সিদ্দিকী জাগাতে মানা করল। আয়াজ আসলে তখন উঠে একসাথে খেয়ে নিবে। আয়েশা সিদ্দিকী ছেলের জন্য বসে আছেন। তার ছেলে কখন ফিরে আসবে। ছেলে বউ দুজনকে না খাইয়ে তার ঘুম আসবে না। এক জীবনে আছে কি ওরা ছাড়া। মাঝরাতে আয়াজ ফিরল। চুপিসারে বাসায় ঢুকতেই দেখল আয়েশা বসে আছেন। মাকে দেখে বড্ড অবাক হলো আয়াজ। আজ মা জেগে আছে কেন? আয়াজকে আসতে দেখে আয়েশা সিদ্দিকী ঘুমু ঘুমু চোখে বলল, এসেছিস? রিমঝিমকে ডাক দে, দুজন একসাথে খেয়ে নে। টেবিলে খাবার রাখা আছে। মা, তুমি জেগে আছো কেন? রিমঝিম ঘুমিয়ে পড়েছিল, তাই আর ডাক দেইনি। তুই আসলে ওকে নিয়ে খাবার কথা বলতেই জেগে আছি। আয়াজ অবাকের চরম পর্যায়। ছেলের বউ না খেয়ে ঘুমিয়েছে, তাই শাশুড়ি জেগে আছেন। এরকম ভালোবাসা প্রথম দেখল আয়াজ। সে ভাবত, সে বিয়ে করলে বউ শাশুড়ির মধ্যে যদি মিল না হয়, ঝগড়া ঝামেলা হলে বিয়েই করবে না ভেবেছিল এই কারণে। এখন দেখছে সব উল্টো। আয়াজ মুচকি হেসে বলল, ওকে খুব ভালোবাসো তাই না মা? বাসবো না? বিয়ে করিয়ে এনেছি আমি। স্বামী ছেড়ে চলে গেছিল। কখনো জিজ্ঞেসও করেনি কিছু। আমাদেরকে নিয়েই ভালো থেকেছে। মা কখনো ছেলের খারাপ চায় না রে। না বুঝেই চলে গেলি। আয়াজ ক্লান্ত শরীর নিয়ে মায়ের পায়ের কাছে মাথা রাখল। হঠাৎ ফুপিয়ে উঠল, আমি ওকে অনেক ভালোবেসে ফেলেছি মা। তুমি প্লিজ ওকে যেতে দিও না। আমি সত্যি ওকে ছাড়া আর কোথাও যাব না। আর গেলেও ওকে নিয়েই যাব। মা, আমি ওকে খুব ভালোবাসি। কিন্তু ও বোঝে না কেন? আয়েশা সিদ্দিকী ছেলের কান্নায় হঠাৎ থতমত খেয়ে যান। বুঝতে পারছেন না কি বলবেন। আয়াজকে এইভাবে কখনো কান্না করতে দেখেনি সে। হঠাৎ বিয়ে করা বউয়ের জন্য এইভাবে কান্না করছে। মাথায় হাত বুলিয়ে বলল, পাগল ছেলে, কান্না করছিস কেন? ও তো তোরই আছে তাই না? কোথায় যাবে? আমি আছি না? মায়ের ওপর ভরসা নেই তোর? এতদিন দেখে রেখেছি। আমি কি জানি না আমার পাগল ছেলেটা বউয়ের টানে ঠিকই ফিরে আসবে? তুই তোর ভালোবাসা প্রকাশ করে দিবি, দেখবি সব ঠিক হয়ে গেছে। ভয় লাগে মা, যদি মেনে না নেয়, যদি ছেড়ে চলে যায়। পাগল, যাবে না বললাম তো। এখন ওকে ডাক দে, একসাথে খেয়ে নে। আয়াজ উঠে দাঁড়ালো, চোখ মুছে বলল, তুমি গিয়ে ঘুমাও। অনেক রাত হয়ে যাচ্ছে। আমি ওকে খাইয়ে দিব ঠিক। আয়েশা সিদ্দিকী আচ্ছা বলে নিজের রুমে চলে যান। আয়াজ বুঝতে পারছে না সে কিভাবে হুট করে মায়ের সামনে কান্না করে ফেলল। নিজের ইমোশন, আবেগ, ভালোবাসা সব তো মনের এক কোণে চেপে রেখেছিল। মায়ের সামনে বড্ড নরম হয়ে পড়েছে সে। এই সব ভাবতে ভাবতে নিজের রুমে চলে গেল আয়াজ। গিয়ে দেখল মহারানী ঘুমাচ্ছে। আয়াজ ধীর পায়ে এগিয়ে গেল। রিমঝিমের কাছে বসে কপাল কুঁচকালো। হাতটা কপালে রাখতেই পুড়ে গেল মনে হয়। এত জ্বর! বেহুশ হয়ে পড়ে আছে, কেউ জানেই না। এখন কি করবে? মা তো ঘুমাতে গেল। এখন কি মাকে ডাকবে? না না, ভালোভাবে চেক করে দেখল অনেক জ্বর। কয়েকবার আরোহী আরোহী বলে ডাকলেও কোনো সাড়া নেই। অতিরিক্ত ভয়ে আয়াজের হাত পা কাঁপছে। আবার কান্না চলে আসলো। পকেট থেকে ফোন বের করে কল লাগালো তীব্রর কাছে। হ্যালো, তুই জেগে আছিস তীব্র? তীব্র থতমত খেয়ে গেল হঠাৎ আয়াজের ফোন পেয়ে। এত রাতে তাকে কল দেওয়ার কারণ কি? অবাক হয়ে বলল, হ্যাঁ, সব ঠিক করছিলাম। তুই এত রাতে? এভরিথিং ইজ ওকে? নো ইয়ার, মাত্র বাসায় আসলাম। ওর খুব জ্বর এসেছে। কি করব এখন? কুল আয়াজ, হাইপার হচ্ছিস কেন? শোন আমার কথা। বাথরুম থেকে পানি নিয়ে ওর মাথা ধুয়ে দে। কপালে জ্বর পটি দে। ওষুধ খাওয়া। সকালে জ্বর না কমলে আমি আসব। আয়াজ কল কেটে দিল। তীব্রর কথা মতো কাজ করতে লাগলো।
এরকম কাজ প্রথম করছে, তাও বউয়ের জন্য। শেষ রাত অবধি দেখলো রিমঝিমের জ্বর কমেছে। ওকে উঠাতে চাইল। রিমঝিম আধো আধো করে চোখ খুলল। জ্বরের কারণে কথা বলতে পারছে না, চোখে ঝাপসা দেখছে। আয়াজ দৌড়ে নিচে গেল। কিছুক্ষণের মধ্যে স্যুপ বানিয়ে আবার রুমে ফিরে আসলো। রিমঝিম চোখ খুলতে পারছে না। আয়াজ ওর কাছে বসে ওর মাথাটা নিজের বুকের সাথে চেপে খাওয়ানোর চেষ্টা করলো। অনেকক্ষণ পর একটুখানি খাইয়ে ঔষধ খাওয়ালো। রিমঝিম তার পুরো শরীর আয়াজের উপর ছেড়ে দিয়েছে। আয়াজ ওকে যত্ন করে নিজের বুকের সাথে চেপে ধরে রাখলো। তারপর বিড়বিড় করে বলল, তোমার তীব্র জ্বর আমাকে ছুঁয়ে যাক, তাও তোমার কষ্ট না হোক বউ। এইভাবে আলিঙ্গনে একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল দুইজনেই। রিমঝিমের অবস্থা দেখে ড্রেস চেঞ্জ করারও সময় পায়নি, সেবা করতে করতে ঘুমিয়ে গেছে। প্রায় সকাল 10টায় রিমঝিমের ঘুম ভাঙল। আজ যেন উঠেও উঠতে পারছে না সে, যেন কোনো আলিঙ্গনে গভীরভাবে আবদ্ধ হয়ে আছে। কিছুক্ষণ চুপ থেকে বোঝার চেষ্টা করল। চোখ মেলতেই দেখতে পেল সেই পরিচিত পারফিউমের তীব্র স্মেল। মাথা তুলে দেখল তার স্বামী, যে সারাদিন তার পিছনে লেগেই থাকে। কি নিষ্পাপ চাহনি। সূর্যের আলো পর্দা ভেদ করে রুমে ঢুকল। রিমঝিম এবার মোছড়ামুছড়ি করা শুরু করলো। কিছু একটা নড়তে দেখে আয়াজের ঘুম ভেঙে যায়। তার মুখে গলায় পুরো শরীরে রিমঝিমের লম্বা চুলগুলো এলোমেলোভাবে লেগে আছে। রিমঝিম একদম আষ্টেপৃষ্ঠে লেগে আছে আয়াজের সাথে। আয়াজকে উঠতে দেখে রিমঝিম চেঁচিয়ে বলল, ছাড়ুন না, উঠতে পারছি না। কত বেলা হয়ে গেছে, সাপের মতো পেঁচিয়ে রেখেছেন কেন? আয়াজ ভ্রু কুঁচকালো। সারা রাত সেবা করে এখন গালি খাওয়া লাগছে। সিনেমাতে দেখেছে এই রকম রোমান্টিক মোমেন্টে বউ কত লজ্জা পায়, আর তার বউকে দেখো, লজ্জা তো দূরের কথা, চেঁচিয়ে কথা বলছে। আয়াজ ঘুমো ঘুমো কণ্ঠে বলল, সকাল সকালে ভাঙা রেডিও চালু না করলে হয় না তোমার? কি বললেন? আয়াজ রিমঝিমের অগ্নিচাহনি দেখে শুকনো ঢোক গিলে বলল, কই কি বললাম? আপনার জন্য আজকে উঠতে দেরি হয়ে গেল। সব আপনার দোষ। আমাকে এইভাবে ধরে রেখেছেন কেন? ভালোভাবে দেখো কে ধরেছে, তুমি না আমি। রিমঝিম দেখল তার 2 হাত দিয়ে আয়াজকে শক্ত করে ধরে রেখেছে। তার ওড়না তাও গলায় নেই। কি লজ্জার ব্যাপার। সঙ্গে সঙ্গে ছাড়িয়ে উঠে গেল। রিমঝিম উঠে দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল। আয়াজ অবাক হয়ে বসে থাকলো। হঠাৎ তার ফোনে একটা কল আসে। তারপর উঠে বলল, আয়।